সেদিন সন্ধ্যের কথা ভাবলে এখনো আমার গায়ে কাঁটা দেয়। সেদিন সৈয়দ সাহেবের বাড়ি থেকে কিভাবে যে বেঁচে ফিরেছিলাম তা ভাবলে আমি নিজেই অবাক হয়ে যাই। দৌড়তে দৌড়তে সেদিন এক মুহূর্তের জন্য যেন মনে হয়েছিল এই শেষ। ওয়াইজিনের কালো ঘোড়ার হাত থেকে বাঁচার আর বোধহয় কোনো উপায় নেই। কিন্তু তার পরের মুহূর্তেই আবার আমার মুখের সামনে ফুটে উঠেছিল ওয়াসিমার মুখ। শুধু শুধু ওই মুখটার কথা চিন্তা করেই আমি সেদিন নিজেকে প্রাণপণে বাঁচানোর তাগিদটা খুঁজে পেয়েছিলাম। যাই হোক, সেদিনের পর থেকে ওয়াইজিনের কালো ঘোড়াকে আর দেখিনি। কিন্তু সেই ভয়ঙ্কর অপদেবতার করাল গ্রাস এর মধ্যেই আমার জীবনের সমস্ত আনন্দ, সুখ ও আশাগুলোকে শুষে নিয়ে আমার জীবনটাকে যেন ঠেলে দিয়েছে যন্ত্রণার অনন্ত কুয়োর মধ্যে। বিগত 3 সপ্তাহে আমার সঙ্গে যা যা ঘটে গিয়েছে তা বোধহয় ভয়ঙ্কর দুঃস্বপ্নেও কোনো মানুষের সঙ্গে ঘটে না। সেই দিন সৈয়দ সাহেবের বাড়ি থেকে ফিরে আসার পর আরও 2 দিন দেখা হয়েছিল ওয়াসিমার সঙ্গে। প্রথম দিন কিছু না বললেও পরের দিন ওর কাছে আর কিছু চেপে রাখতে পারিনি। শুরু থেকে শেষ অবধি সবটা গল গল করে উগড়ে দিয়েছিলাম ওর কাছে। সবটা শুনে ওর মুখ বিবর্ণ হয়ে গিয়েছিল। কিছুক্ষণ চুপ করে থেকে ও বলেছিল, বড় ভুল করলে অবিনাশদা, বড় ভুল করলে। সৈয়দ সাহেবের কাছে যাওয়াটা তোমার ঠিক হয়নি। উনি সাধারণ মানুষ নন, উনি মানুষের মন পড়তে পারেন। আরও কি একটা বলতে গিয়ে থেমে গেল ওয়াসিমা। তারপর চটপট করে বলল, এই গ্রাম ছেড়ে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের পালাতে হবে, পালাতে হবেই। তুমি প্রস্তুতি শুরু করো অবিনাশদা, যত তাড়াতাড়ি সম্ভব তুমি প্রস্তুতি শুরু করো। পালাতাম? এই গ্রাম ছেড়ে আমি আর ওয়াসিমা পালিয়েই যেতাম। কিন্তু তার আগে যা ঘটার ঘটে গেল। একদিন সকালবেলায় হঠাৎই দেখি ইরফান ছুটতে ছুটতে ঘরে ঢুকলো। ঢুকেই হাঁপাতে হাঁপাতে বলল, দাদাবাবু, দাদাবাবু, সর্বনাশ হয়ে গেছে। সারা গায়ে লোক আপনার আর ওয়াসিমাপুর সম্পর্কের কথা জেনে গেছে। চারিদিকে গেলে সেটা নিয়ে কথা হচ্ছে। ইরফানের কথা শুনে প্রথমটা আশঙ্কিত হলেও ততটা চিন্তিত হয়নি। কিন্তু সেদিন যখন স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোলাম তখন বুঝলাম এই গ্রামগঞ্জের মানুষেরা একবার খেপলে তা কতটা ভয়ঙ্কর হতে পারে। স্কুল পর্যন্ত তো দূরের কথা, বাড়ি থেকে সামান্য এগোতেই মানুষ যেভাবে আমাকে তাড়া করল তাতে আমি প্রায় ছুটতে ছুটতে প্রাণ হাতে নিয়ে বাড়ি ফিরলাম। নেহাত সেদিন ইরফান ছিল, গ্রামের লোকজনকেও শান্ত করছিল, নয়তো সেদিনই হয়তো আমার শেষ দিন হতো। এরপর 3 দিন যথারীতি স্কুল গেলাম না। বলা ভালো, যাওয়ার সাহস করলাম না। ওদিকে ইরফানের কাছে খবর পেলাম ওয়াসিমারও নাকি কলেজ যাওয়া বন্ধ হয়ে গিয়েছে। ওকে বাড়ির বাইরে বের হতে দেখা যাচ্ছে না। 3 দিনের দিন রাত্রিবেলায় ঘটল আর এক মর্মান্তিক ঘটনা। ইরফানের মা মারা গেলেন। সেই রাতে ইরফানকে যে কিভাবে সামলেছিলাম তা শুধু আমিই জানি। ওর মাকে দাফন করে এসে সেই রাতে ইরফান উঠল আমার বাড়িতে। আমার ঘরের মেঝেতে বসে মাটির দিকে তাকিয়ে শুকনো গলায় বলল, দাদাবাবু, মা মারা যাওয়ার আগে আমার হাত ধরে কি বলেছিল জানেন? বলছিল, দাদাবাবুর সঙ্গে সঙ্গে থাকিস, তারা কখনো একলা ছাড়িস নে। উনি সাক্ষাৎ ফারিস্তা। উনি তোকে থাকতে দিছেন, দুবেলা খেতে দিছেন, আমার চিকিৎসার জন্য টাকা দিছেন। ফারিস্তা না হলে কোনো মানুষের পরে দাদাবাবুকে এই গ্রাম থেকে জিন্দা বাড়ি পাঠানোর দায়িত্ব কিন্তু তোর ইরফান। আমি মাকে কথা দিয়েছি দাদাবাবু, আমার প্রাণ গেলে যাবে, কিন্তু আপনি এই গ্রাম ছেড়ে যখন বেরাবেন আপনার শরীরে একটা আঁচড়ও লাগতে দেব না। এরপর থেকে ইরফান আমার ব্যাপারে যেন আরেকটু সতর্ক হয়ে উঠল। এখন তো আর ওর মাকে দেখতে যাওয়ার কথা নেই, সুতরাং প্রায় সবসময়ই ও আমার সঙ্গেই থাকে।
গ্রামের লোকজনকে বুঝিয়েছে যে আমি খুব শীঘ্রই এই গ্রাম ছেড়ে চলে যাব, সুতরাং দয়া করে আমায় যেন কেউ কিছু না করে। গ্রামের লোক ওর কথা কতটা বুঝেছে জানি না, তবে আমি এখনো প্রাণ নিয়ে গ্রামে টিকে আছি এই যা। কিছুদিন আগেই আমার বাড়িতে নাজিম সাহেব একবার এসেছিলেন। ওনার মুখ বিবর্ণ ও চিন্তিত। উনি আমায় বললেন, ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম অবিনাশবাবু, ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম। যা বুঝছি গ্রামের স্কুলে পড়ানো তো দূরে থাক, এই গ্রামে থাকাই আপনার পক্ষে মুশকিল হয়ে যাবে। এই গ্রাম ছেড়ে যত শীঘ্র আপনি চলে যেতে পারেন ততই আপনার পক্ষে ভালো। লোকজন এখন কিছুদিনের জন্য শান্ত হয়েছে, কখন যে আবার ক্ষেপে উঠবে কেউ বলতে পারে না। আর 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 ওয়াসিমাও খুব একটা ভালো নেই। যতদূর জানি ওর শরীর ভীষণ খারাপ, প্রায় বাঁচা মরা অবস্থা। মেয়েটার কষ্ট চোখে দেখা যায় না। কি কি হয়েছে ওয়াসিমার? পাগলের মতো জিজ্ঞেস করলাম আমি। কিন্তু কি অদ্ভুত, আমার কোনো কথার উত্তর না দিয়েই নাজিম সাহেব উঠে পড়লেন। তারপর শান্ত গলায় বললেন, ওসব নিয়ে আপনার আর ভেবে কোনো লাভ নেই অবিনাশবাবু। আপনি যত শীঘ্র পারেন এই গ্রাম ছেড়ে যাবার ব্যবস্থা করুন। আজ আসি, নমস্কার। নাজিম সাহেব চলে যাওয়ার পরও আমি কিছুক্ষণ হতবাক হয়ে বসে রইলাম। ওয়াসিমার শরীর খারাপ। কি হয়েছে ওর? ইরফানকে বলাতে ও বলল একটা খবরও ঠিক জোগাড় করে দেবে, তবে তাতে একটু সময় লাগবে। এরপরেই এলো সেই রাত, যে রাতে আমি প্রথম বুঝলাম কোনো অপদেবতা নয়, বরং ভয় দেখানো ও আতঙ্ক সৃষ্টিতে মানুষই সবার শ্রেষ্ঠ। সেদিন মাঝরাতে হঠাৎ দরজায় টোকা পড়ল। টোকা না, বরং ধাক্কাই বলা ভালো। একবার, দুবার, তিনবার। আমি ভেতর থেকে জিজ্ঞেস করলাম, কে কে? কোনো আওয়াজ এলো না। তবে এইবার দরজায় আরো জোরে জোরে ধাক্কা পড়তে লাগলো, যেন এবারের ধাক্কাটা আমাদের জাগানোর জন্য নয়, বরং দরজাটা ভেঙে ফেলার জন্যই দেওয়া হচ্ছে। ডাকাত পড়ে থাকলে এমনিতেও দরজা ভাঙবে, অমনিতেও দরজা ভাঙবে। সুতরাং শুধু শুধু দরজাটার ক্ষতি করে লাভ নেই। ইরফান আমায় বারণ করা সত্ত্বেও উঠে গিয়ে দরজাটা আমি খুলে দিলাম। আর সঙ্গে সঙ্গে আমার ঘরে হুড় হুড় করে ঢুকে পড়ল জনা সাতেক লোক। তাদের সকলের পরনে কালো পোশাক, হাতে ধরা ছুরি, বড় চপার, এমনকি বন্দুকও। ইরফান দেখলাম ওদের দেখে ভয়ে সিঁটিয়ে গেছে, যা ওর পক্ষে একেবারেই স্বাভাবিক। আমিও এসব দেখে প্রমাদ গুনলাম। কোনো মতে বললাম, যা নেওয়ার নিয়ে যাও, কিছুই তো নেই, ওই খালি ঘটকলসিগুলো ছাড়া। আর টাকা চাইলে আমার কাছে 1000-5 পাবে, এর বেশি নেই। সবই তো ব্যাংকে মাসে মাসে রেখে আসি। আমার কথা শুনে একটি মানুষের হাসার শব্দ পেলাম। ওই লোকগুলোর পিছন দিকে তাকিয়ে দেখি আরো একজন মানুষ ঘরে এসে ঢুকেছে। শ্বেত শুভ্র পোশাক, মাথায় ফেজ টুপি, গালে মৌলবী সুলভ দাড়ি। আমার দিকে তাকিয়ে তিনি বললেন, আরে না না মাস্টার মশাই, আমরা ডাকু নই, আপনি ভুল করছেন, আমাদের কিছু লাগবে না। নমস্কার, আমি ইকবাল খাতুন, আমার নাম হয়তো শুনে থাকবেন। ইকবাল সাহেব? ইনি তার মানে ইকবাল সাহেব মাঝরাতে এতগুলো অস্ত্রধারী লোকজন নিয়ে আমার বাড়ি এসেছেন। কিন্তু কিন্তু আমি যে ইকবাল সাহেবের ব্যাপারে শুনেছিলাম, তিনি তো... জানি আপনি কি ভাবছেন মাস্টার মশাই। এই গ্রামের লোকজন আমার ব্যাপারে নিশ্চয়ই আপনার কাছে খুব প্রশংসা করেছে। আর বলবেন না,
ওপর ওপর 4টি দান ধ্যান করলেই মানুষ আমাকে মহান ভাবে, ফারিস্তার নাম দেয়। অথচ আমি কি করি বলুন? আমি আসলে মানুষটা এত মহান নই। গ্রামের নীতি শৃঙ্খলা বজায় রাখতে ওই পঞ্চায়েত ভোটের আগে মানুষের সমর্থন পেতে একটু আধটু এসব করি। ইকবাল সাহেব কিছুক্ষণ থামলেন, তারপর হঠাৎ গলার স্বর পরিবর্তন করে দাঁত চিবিয়ে বললেন, আপনি নতুন মানুষ আছেন এই গ্রামে, এখানকার নিয়ম নীতি জানেন না, কিন্তু আমার মেয়েটা জানতো। ও যে কি করে এরম বুড়বাকের মতো কাম করে বসলো আমি জানি না। যাই হোক, যার জন্য আসা সেটাই বলা হয়নি। আগামী সপ্তাহে বুধবার ওয়াসিমার নিকাহ, আমার পছন্দের পাত্রের সঙ্গে। সেই জন্য আপনাকে দাওয়াতের নেমন্তন্ন করতে এসেছি। আসবেন কিন্তু মাস্টার মশাই। আর শুনুন, দাওয়াত খাওয়া হয়ে গেলে যত তাড়াতাড়ি সম্ভব এই গ্রাম ছেড়ে চলে যাবেন। আশা করি বোঝাতে পারলাম। ক্ষমা করবেন রাতের বেলায় আপনার ঘুম ভাঙানোর জন্য। হ্যাঁ যাসি, তোরা চল রে, সকাল হয়ে এলো। আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই ইকবাল সাহেবরা বেরিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় আমি প্রায় চিৎকার করে উঠলাম, আমি ওয়াসিমাকে ভালোবাসি ইকবাল সাহেব, আর ও আমাকে ভালোবাসে। যদি কখনো বিয়ে করার হয় আমরা একে অপরকেই করব। কথাটা শেষও করতে পারিনি আমি। গলার কাছে অনেকগুলো ধারালো অস্ত্র অনুভব করলাম। চারিদিকে চেয়ে দেখলাম ইকবাল সাহেবের ছেলেগুলো আমার গলায় চেপে ধরেছে অস্ত্র। কেউ ছোড়া, কেউ ধারালো চপার, কেউ আবার পিস্তল। ইকবাল সাহেব দেখলাম আমার দিকে তাকিয়ে খানিকক্ষণ অদ্ভুতভাবে হাসলেন, তারপর বললেন, দেখেছেন তো আমার ছেলেগুলো কেমন রক্তের জন্য ভুখা হয়ে আছে। এবার বেশি বাড়াবাড়ি করলে ওদেরকে আমি আর আটকাতে পারবো না। ওরাও তো বাচ্চা ছেলে, রক্ত গরম। এই বয়সে একটু রক্ত নিয়ে খেলা করতে মন চায়। যে কথাটা বললেন, খবরদার যেন আর না শুনি মাস্টার মশাই, নইলে এই গাঁয়ে খাজাই পীরের পুকুরে আপনার লাশটা কবে ভেসে উঠবে সেটা আমিও বলতে পারবো না। আজ আসলাম, দাওয়াতের দিন দেখা হচ্ছে। এই চল তোরা। ইকবাল সাহেবরা বেরিয়ে গেল। ইরফানকে দেখলাম মেঝেতে বসে, ভয় আর আতঙ্কে তখনও থরথর করে কাঁপছে। আমিও কোনো মতে দরজাটা বন্ধ করে এসে থপ করে বসে পড়লাম বিছানার ওপর। সেদিন বাকি রাতটা আর ঘুমোতে পারলাম না। আমার কানের মধ্যে সেদিন সারা রাত জুড়ে কেবল প্রতিধ্বনিত হতে থাকলো কিছুদিন আগেই ওয়াসিমার আমাকে বলা একটাই মাত্র কথা, কি জানো তো, দিনের আলোয় না কখনো কখনো একটা মানুষকে সম্পূর্ণ চেনা যায় না। মাঝে মাঝে রাতের অন্ধকারেও তার মুখোমুখি দাঁড়াতে হয়, তবে না বোঝা যায় সে মানুষটা কেমন। আজকে আকাশে চাঁদ ওঠেনি, সম্ভবত অমাবস্যা। খাজাই পীরের ঘাট একেবারে শুনশান। চারিদিকে যতদূর চোখ যায় শুধু অন্ধকার আর অন্ধকার। এরই মধ্যে আমি দাঁড়িয়ে আছি পুকুর ঘাটে, প্রায় নিঃশ্বাসটুকুও বন্ধ করে। ইতিমধ্যেই আমার সুটকেস আর লাগেজ আমি আর ইরফান মিলে রেখে এসেছি নাসিবগঞ্জের স্টেশনে। এখন শুধু আমি এখানে অপেক্ষা করছি ইরফানের আর তার সঙ্গে ওয়াসিমার। সেদিনকার সেই রাতের পরের দিন রাতেই আমার দরজায় আবার টোকা পড়েছিল। তবে এবার যে এসেছিল সে ইকবাল সাহেবের লোক নয়, বরং ইরফানের দূরসম্পর্কীয় সেই দিদি লতিফা, ওয়াসিমার দূত। ও সঙ্গে নিয়ে এসেছিল ওয়াসিমার একটি চিঠি, যাতে লেখা ছিল, আমি আর এখানে থাকতে পারছি না অবিনাশদা, আমাকে এখান থেকে নিয়ে চলো, ওরা আমাকে মেরে ফেলবে।
যাকে পাঠিয়েছি তার হাতেই উত্তর পাঠিও। তোমার সঙ্গে গ্রাম ছাড়ার অপেক্ষায় রইলাম। লতিফার মুখ থেকেই শুনলাম কি অমানবিক অত্যাচার করা হয়েছিল ওয়াসিমার ওপর। ওকে প্রায় সপ্তাহখানেক খেতে দেওয়া হয়নি, চড় থাপ্পড় তো ছিলই। তার ওপর ওর বাবা ইকবাল সাহেব নাকি জ্বলন্ত লোহার রড নিয়ে সারা শরীরে ছ্যাঁকা দিয়েছে। তার ফলে এমন অবস্থা হয়েছিল যে জমে মানুষে টানাটানি। কিন্তু বেঁচে থাকার প্রবল ইচ্ছা কিংবা ভালোবাসার চিরায়িত শক্তি ওয়াসিমাকে এবারের মতন মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে। আমি সেদিন সেরাতেই ক্যালেন্ডার দেখে লতিফাকে দিয়ে চিঠি পাঠালাম। এই মাসের 27 তারিখ, মানে আসছে সোমবার রাত 12টা, খাজাই পীরের ঘাটে দেখা হচ্ছে। ওয়াসিমা, ভালো থেকো। ইরফান পরের দিন লতিফার থেকে খবর এনে দিল যে ওয়াসিমা সম্মতি জানিয়েছে। আসছে সোমবারই এই গ্রাম ছাড়ছি আমরা। আমি আর বেশি দেরি করলাম না, একটা রেজিগনেশন লেটার লিখে ফেললাম। তারপর 2 দিন অপেক্ষা করে আজ সোমবার সকালে লেটারটা জমা দিয়ে দিলাম। নাজিম সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, আজই চললেন? মানে কাল বিকেলে রওনা হব। আমি ওনার কাছে সত্যিটা গোপন করার চেষ্টা করলাম। আমার কাছে লুকিয়ে আর কি হবে অবিনাশবাবু? যাই হোক, ওয়াসিমাকে সাবধানে নিয়ে যাবেন। ওর জন্য কড়া পাহারার ব্যবস্থা করা হয়েছে, যেন কারুর চোখে না পড়ে। কোনো সাহায্য লাগলে বলবেন। আমি কিং কর্তব্য বিমূঢ়ের ন্যায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। তারপর বললাম, না লাগবে না, ঠিক আছে। আজ রাতে বেরোলে 12টা নাগাদ বেরিয়ে যাবেন। শেষ ট্রেন 1:15-এ, ওটাই আশা করি ধরবেন। হ্যাঁ, ওটাই। এবার আসি। কখনো আপনাকে খারাপ কিছু বলে থাকলে আমায় ক্ষমা করবেন, আর আপনাকে আটকাবো না। ধন্যবাদ, এবার আসুন। নাসিবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সঙ্গে চিরজন্মের মতো সম্পর্ক চুকিয়ে বাড়ি ফিরলাম। শেষ ট্রেনের সময়টা আমার আগে থেকেই জানা ছিল, তাই আমি আগে থেকেই 12টা লিখেছি। এই অন্তিম মুহূর্তে এসেও নাজিম সাহেব যে আমাকে সাহায্য করতে চাইছিলেন, আমার পাশে দাঁড়াতে চাইছিলেন, এর জন্য ওনার কাছে আমি কৃতজ্ঞ হয়ে রইলাম। এরপর দেখতে দেখতে দুপুর কেটে বিকেল এলো। বিকেল গড়িয়ে রাত 11টার সময় গায়ের রাস্তাঘাট মোটামুটি শুনশান হয়ে যায়। আমি আর ইরফান প্রথমে সুটকেস, লাগেজ ইত্যাদি নিয়ে স্টেশনে ইরফানের এক বিশ্বস্ত কুলির জিম্মায় রেখে এলাম। তারপর পুনরায় ফিরে এলাম এই ঘাটে। ইরফান চলে গেল ওয়াসিমাকে আনতে, আর আমি অপেক্ষা করতে লাগলাম এখানে। রাত ক্রমশ বাড়ছে। চারিদিকে নিশ্ছিদ্র অন্ধকারের মধ্যে দূরে কচু আর হোগলার জঙ্গল থেকে একটানা ঝিঁঝির শব্দ আসছে। আমি নিজের মনে এসব চিন্তা করছি, হঠাৎ একটা খসখস করে শব্দ হলো। আমি চারদিকে তাকালাম, কোথাও কিচ্ছু নেই। হয়তো পুরোটাই মনের ভুল, এমনটা ভাবতে যাব। এমন সময় যা শুনলাম তাতে ওখানে হৃদস্পন্দন থেমে গেলে খুব একটা অবাক হতাম না। আমি স্পষ্ট শুনলাম আমার খুব কাছেই কোথাও একটা ঘোড়া চিহি করে ডেকে উঠল। ঘোড়ার ডাক শুনে আমি বুঝতে পারলাম আমার দুটো পা আতঙ্কে প্রচণ্ড জোরে কাঁপতে শুরু করেছে। আমি চারিদিকে তাকিয়ে দেখলাম এবং হঠাৎ করেই আবিষ্কার করলাম পুকুরের পাশের হোগলা বনের মধ্যে এক জোড়া জ্বলন্ত চোখ এক নাগাড়ে লক্ষ্য করছে আমাকে। ওই অন্ধকারে ওই দৃশ্য দেখে আমার অজান্তেই গলা দিয়ে বেরিয়ে এলো, ওয়াইজিনের কালো ঘোড়া। আবার ডেকে উঠল ঘোড়াটা, আর সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে গেল সৈয়দ সাহেবের কথা। এই মাসের অমাবস্যার কথাই তো তিনি বলেছিলেন,
ওয়াইজিনের কালো ঘোড়া কি তবে সত্যি সত্যি আমাকে আর ওয়াসিমাকে হত্যা করে আমাদের শরীরের মাংস খুবলে খুবলে খাবে? এবার চলুন দাদাবাবু, হোগলার বনের থেকে কি দেখতেছেন? আচমকা ইরফানের কণ্ঠে আমি প্রায় ভূত দেখার মতো চমকে উঠলাম। তারপর পিছনে ফিরে দেখলাম ইরফানের সঙ্গে ওয়াসিমাও দাঁড়িয়ে আছে। ওয়াসিমা, ওর শরীরের একই দশা হয়েছে, শীর্ণকায়, অপুষ্ট, মুখটা শুকিয়ে গেছে একেবারে, চোখের নিচে জমা কালি, ঠোঁটের নিচে জমাট বাঁধা রক্ত। এক মুহূর্তের জন্য আমার কি যেন মনে হলো আমি সব ভুলে গেলাম। আমাদের পালাবার কথা, আগের মুহূর্তে ভয়ঙ্কর জন্তুটাকে দেখার কথা, সব সব। আমি তৎক্ষণাৎ জাপটে ধরলাম ওয়াসিমাকে। ওয়াসিমাও আমাকে জাপটে ধরে হাউ হাউ করে কাঁদতে শুরু করলো। ওয়াসিমা, বলতেছিলাম কান্নাকাটি ট্রেনে উঠে করলে হতো না, এখন কে কোথায় দেখে ফেলে। ইরফানের কথায় আমাদের দুজনেরই সম্বিত ফিরল। চোখের জল মুছতে মুছতে ওয়াসিমা বলল, ইরফান ঠিকই বলেছে, আর বেশি দেরি করা ঠিক হবে না। আমি রওনা দেওয়ার আগে আবার একবার হোগলা বনের দিকে তাকালাম। সেখানে এখনো দেখা যাচ্ছে আগুনের মতো জ্বলন্ত দুটো চোখ। কোনো মতে মনে মনে ভগবানের নাম নিয়ে আমরা হাঁটা লাগালাম। চারিদিকে অভেদ্য অন্ধকার, তার মধ্যে দিয়েই আমরা হেঁটে চলেছি। আমাদের পথ দেখিয়ে নিয়ে চলেছে ইরফান। চলতে চলতে হঠাৎ এক সময় ওয়াসিমা বলল, একখানা ঘোড়ার খুরের শব্দ পাচ্ছেন অনেকক্ষণ ধরে, যেন আমাদের পিছনে পিছনে আসছে। এই কথার উত্তরে আমি চুপচাপ ঘাড় নাড়লাম। অন্ধকারেও স্পষ্ট বুঝলাম ইরফানের মুখটা ভয় ফ্যাকাশে হয়ে গেছে। আরো কিছুটা হাঁটার পরে খুরের আওয়াজটা স্পষ্ট হতে লাগলো। এতক্ষণে আমাদের কারোরই আর বুঝতে বাকি নেই খুরের আওয়াজটা কার আর কোথা থেকে আসছে। আমরা তিনজনেই পিছনে তাকিয়ে দেখলাম একটা বিশাল প্রকাণ্ড কালো ঘোড়া তার জ্বলন্ত চোখ দুটো নিয়ে ছুটে আসছে আমাদেরই দিকে। আমরা আর এক মুহূর্ত দাঁড়ালাম না, লাগালাম দৌড়। দৌড়তে দৌড়তে একসময় শরীর অবসন্ন হয়ে আসছে, একসময় পা ছুলে যাচ্ছে, ওয়াসিমার নিঃশ্বাস পর্যন্ত নিতে কষ্ট হচ্ছে, কিন্তু দৌড়নো তবু আমরা ছাড়ছি না। আর যতই পিছন ঘুরে দেখছি ততই বুঝতে পারছি ঘোড়াটা যেন আমাদের আরো কাছে চলে এসছে, আরো কাছে, আরো কাছে। ঠিক সেই মুহূর্তেই আমরা আরো একটা আওয়াজ শুনতে পেলাম। আর ঠিক তার পরক্ষণেই দেখলাম হঠাৎ আশেপাশের ঝোপঝাড় থেকে বেরিয়ে এলো 10-20 জন লোক। তাদের প্রত্যেকের এক হাতে মশাল, অন্য হাতে ভয়ঙ্কর সব অস্ত্র। আমরা কিছু বুঝে ওঠার আগেই আমাদেরকে ঘিরে ফেললো তারা। তারপর একটা পরিচিত কণ্ঠস্বর পেলাম। কি ভেবেছিলেন মাস্টার মশাই, আমার চোখে ধুলো দেওয়া এত সহজ? দিন, এবার আপনার খেলা শেষ। আমি দেখলাম আমাদের ঘিরে থাকা লোকগুলোর পিছন থেকে একে একে বেরিয়ে এলো 3 জন। তাদের প্রত্যেকের মুখেই কুটিল হাসি এবং ভয়ানক আক্রোশ। প্রথম জন ইকবাল সাহেব, দ্বিতীয় জন সৈয়দ সাহেব, আর তৃতীয় জনকে দেখে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। নাজিম সাহেব ওনাদের সঙ্গে। বড্ড ভুল করে ফেললেন অবিনাশ বাবু, বড্ড ভুল করে ফেললেন আমায় বিশ্বাস করে। নাজিম সাহেবের কথাগুলো আমার কান বেদ করে মাথার মধ্যে যেন নাড়া দিতে লাগলো। যেদিন আমি প্রথম শুনেছিলাম আপনি কালো ঘোড়াটাকে দেখেছেন অবিনাশ বাবু, সেদিন থেকেই আমি বুঝেছি একটা কিছু বিপদ আপনি ঘটাতে চলেছেন।
প্রথম দিকে সত্যি আপনার প্রতি আমার সহমর্মিতা ছিল, ভেবেছিলাম আপনি কোনো রকম বিপদে পড়লে আপনাকে সাহায্য করব। কিন্তু তারপর সেদিন যখন ওয়াসিমার কথাটা আপনি আমায় বললেন, সেদিনই বুঝতে পারলাম কি ভয়ানক সর্বনাশ আপনি করতে চাইছেন। আমি তাও আপনাকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু দেখুন আপনি এমনই গোয়ার যে আমার কথাটা তো শুনলেনই না, উল্টে এতবার করে মানা করা সত্ত্বেও আপনি ওয়াসিমার সঙ্গে দেখা করা চালিয়েই গেলেন। এই গ্রামের এতকালের নিয়ম নীতিগুলি ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য আপনি যেন বদ্ধপরিকর হয়ে উঠলেন। অগত্যা আমাকেও আপনার কথাটা সারা গায়ে ছড়িয়ে দিতে হলো, মানুষকে খেপিয়ে তুলতে হলো। কিন্তু দেখুন তাতেও তো আপনি দমলেন না, একেবারে ওয়াসিমাকে নিয়ে গ্রাম ছেড়ে পালাবার কথা ভাবলেন। সেদিন আপনার বাড়িতে এটাই জানতে গেছিলাম যে ওয়াসিমার সঙ্গে আপনার কোনো যোগাযোগ হচ্ছে কিনা। যখন শুনলাম হচ্ছে না, খানিকটা নিশ্চিন্ত হলাম। কিন্তু আজ সকালে আপনি যখন রেজিগনেশন লেটার দিতে এসেছিলেন, তখনই আপনার মুখ দেখে বুঝে গিয়েছিলাম কিছু একটা আপনার মাথায় ঘুরছে। তাই কায়দা করে জেনে নিয়েছিলাম আপনি আজই গ্রাম ছাড়ছেন কিনা, আর ওয়াসিমা আপনার সাথে যাচ্ছে কিনা। আর আপনার আক্কেলটা দেখুন, প্রত্যক্ষভাবে না হোক পরোক্ষভাবে ঠিক বুঝিয়ে দিলেন আজকেই আপনারা যাচ্ছেন। নাজিম সাহেবের কথাগুলো শুনতে শুনতে আমার সারা গায়ে জ্বালা করছিল। নাজিম সাহেব, শেষ পর্যন্ত নাজিম সাহেব এই গপ্পের মির্জাফর বেরোলেন। যে মানুষটাকে এতদিন অন্যরকম ভেবেছিলাম, সেই মানুষটাই। এরপর মুখ খুললেন সৈয়দ সাহেব। কাফের, কাফের, এত বড় অনিষ্ট তুই করতে পারবি ভাবলি কি করে? আমাদের ধর্মের মেয়েকে সঙ্গে নিয়ে রাতের বেলায় পালিয়ে যাবি, আর আমরা কেউ টেরও পাবো না। সৈয়দ সাহেব আরো কিছু বলতে যাচ্ছিলেন, ঠিক সেই সময় ওনাকে থামিয়ে দিলেন ইকবাল সাহেব। তারপর গা ঘিনঘিনে একটা হাসি হেসে বললেন, বাস বাস, অনেক হয়েছে। এত আলাপ আলোচনা আর ভালো লাগছে না। কি জানেন তো মাস্টার মশাই, আমাদের গ্রামে এতদিন ধরে কিছু রীতিনীতি চালু রেখেছি। তা সে দেবতার নাম দিয়েই হোক বা অবদেবতার ভয় দেখিয়েই। এই রীতিনীতিগুলো ধর্মের খাতিরে। পৃথিবীর কোনো ধর্ম বলে না মানুষকে ভালোবাসাটা অন্যায়। কোনো ধর্ম বলে না একটা মানুষ অন্য ধর্মের বলে তাকে বিয়ে করা যাবে না। এই আপনাদের মতো কিছু স্বার্থপর মৌলবাদী মানুষরা নিজেদের স্বার্থের জন্য এইসব কথা মানুষের মধ্যে ঢুকিয়ে দেন। ছি! আমি রাগে ক্ষোভে আতঙ্কে পাগলের মতো কথাগুলো বললাম। সৈয়দ সাহেব চিৎকার করে উঠলেন, ওরে কাফের, তুই জানিস ধর্মে কি বলেছে আর কি বলেনি? হ্যাঁ, সৈয়দ সাহেব, আপনি বেকার এত উত্তেজিত হবেন না। বলির আগে পাঠা তো একটু ঝটফট করবেই। তা অবিনাশবাবু, ধর্মই ধরুন আর আমাদের স্বার্থ। আপনি যা বিশ্বাস করতে চান করুন, আমরা বাধা দেওয়ার কে। তবে আপনার সাথে বাতচিত অনেক করে ফেললাম, আর ভালো লাগছে না। এবার একটু হাতের কাজ হয়ে যাক। আমার ছেলেগুলো আবার অনেকদিন রক্ত নিয়ে খেলেনি। আজ ওদের মনের ইচ্ছাটা একটু পূরণ করি। কিরে, নে খেলা শেষ কর। ইকবাল সাহেবের কথাটা শেষ করার সাথে সাথেই আমাদের ঘিরে থাকা ছেলেগুলো ওদের অস্ত্রগুলো সব তুলে ধরল। চারদিকে দুর্ভেদ্য অন্ধকারে এতক্ষণে আমাদের চোখ সয়ে গেছে। সেই অন্ধকারেই আমি স্পষ্ট বুঝলাম ওদের প্রত্যেকের হাতেই ধরা আছে এক একটা পিস্তল, যেগুলো তাক করা আমাদেরই দিকে। দাদাবাবুকে মারতে হলে আগে আমাকে মারতে হবে। হঠাৎ করে আমাদের সামনে এসে আমাদেরকে আড়াল করে দাঁড়ালো ইরফান। কিন্তু এ কোন ইরফান? যে সরল সাদাসিধে ভীতু প্রকৃতির ইরফানকে আমি চিনি, এ তো সে নয়। এই ইরফানের চোখে মুখে আতঙ্ক কিংবা ভয়ের কোনো ছাপ নেই, বরং ওর মুখে ফুটে উঠেছে একটা দৃঢ় প্রতিজ্ঞা। আমি আপনার ব্যাপারে অনেক ভালো ভাবতাম ইকবাল সাহেব, কিন্তু আপনার নামে এখন আমি থুতু ফেলি।
আপনি এইরকম নিজ মানুষ, আমার ভাবতেও লজ্জা করে। আপনার নামে আমি বহু মানুষের কাছে ভালো কথা কইছি। দাদাবাবু, আপনারা পালান। আমি থাকতে আপনাদের গায়ে আঁচড়ও লাগতে দেব না। আমি আমার মাকে কথা দিয়েছি যে ইরফান তার কথাটা শেষও করতে পারেনি। ঠিক তখনই প্রচন্ড জোরে একটা কি ধাতব জিনিস ইরফানের মাথার পিছনে এসে লাগলো। প্রচন্ড চিৎকার করে মুহূর্তের মধ্যে ইরফান ওর মাথাটা দুহাত দিয়ে চেপে ধপাস করে বসে পড়ল মাটির উপর। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। ওরে তোরা ছেলেটাকে নিয়ে বেশি মাথা ঘামাস না, এইসব ছুঁচো মেরে হাত গন্ধ করে লাভ নেই। এই শালা মাস্টার মশাইটাকে আগে খতম কর, আর তারপর আমার হারামজাদি মেয়েটাকে খতম করবি। ওই নষ্ট মেয়ে ছেলেকে আমি আর বাড়িতে তুলব না। ইকবাল সাহেবের কথা শেষ হওয়া মাত্রই একটা লোক দেখলাম আমার দিকে বন্দুক তাক করলো। সেই মুহূর্তের জন্য কি হলো, আমি সঙ্গে সঙ্গে ওয়াসিমাকে জড়িয়ে ধরলাম। এমনভাবে জড়িয়ে ধরলাম যাতে গুলি লাগলে প্রথমে আমার গায়ে লাগবে, তারপর ওয়াসিমার। না, এখন আর পালাবার কোনো উপায় নেই। আমাদের চারদিক থেকে ঘিরে রেখেছে ইকবাল সাহেবের লোকেরা। সৈয়দ সাহেবের কথা তাহলে পরোক্ষভাবে মিলেই গেল। এই অমাবস্যার রাতই হলো আমার জীবনের শেষ রাত। আমি চোখ বুজে শেষবারের মতো আমার মায়ের মুখটা মনে করার চেষ্টা করলাম। তারপরে প্রায় নিঃশ্বাস বন্ধ করে পিস্তলের ট্রিগার টেপার শব্দের অপেক্ষা করতে লাগলাম। 1, 2, 3, 4, 5। কি অদ্ভুত, কেউ গুলি চালাচ্ছে না কেন? কি হলো হঠাৎ? সবাই হঠাৎ এমন চুপ করে গেল কেন? ঠিক সেই মুহূর্তে একটা অতি পরিচিত শব্দ শুনতে পেলাম, যেটা শোনা মাত্রই আমার গায়ের সমস্ত রোমকূপগুলো খাড়া হয়ে গেল। আমি শুনতে পেলাম আমার সামনে আমার থেকে ঠিক 1-2 হাত দূরত্বে সজোরে ডেকে উঠল একটা প্রকাণ্ড ঘোড়া। আমি চোখ খুললাম, কিন্তু চোখ খুলে যা দেখলাম তাতে নিজের চোখে নিজেই বিশ্বাস করতে পারলাম না। দেখলাম আমাদের দুজনের সামনে আমাদেরকে আড়াল করে দাঁড়িয়ে আছে সেই কালো ঘোড়াটা। তবে আজকে আর ঘোড়াটা একা নয়, ঘোড়ার উপর বসে আছে কালো বোরখা পরিহিত এক অশ্বারোহী। তার মুখ দেখা যায় না, ঘাড় পর্যন্ত চুল খোলা হাওয়ায় উঠছে, আর তার এক হাতে এই ঘন অন্ধকারেও চকচক করছে একটা খাপ খোলা ধারালো তলোয়ার। হঠাৎ করে সমস্ত গুন্ডাগুলোর হাত কাঁপতে শুরু করলো। এক এক করে বন্দুক আর অস্ত্রগুলো তাদের হাত থেকে পড়ে গেল মাটির উপর। আমাদের গোল করে ঘিরে রাখা গুন্ডাগুলো দেখলাম ক্রমশ একদিকে জমা হচ্ছে, আর তাদের চোখে মুখে আতঙ্ক। ভাইজিন এসেছে, কেউ বাঁচবে না, আজকে রাতে কেউ বাঁচবে না, পালাও সব, পালাও সব। কথাটা সৈয়দ সাহেব শেষ করতে পারলেন না। মুহূর্তের মধ্যে দেখলাম ওয়াইজিনের কালো ঘোড়াটা ওনার দিকে এগিয়ে গেল। তারপরেই ঝলসে উঠল ওয়াইজিনের তলোয়ার। কথা শেষ করার আগেই আমি দেখলাম সৈয়দ সাহেবের কাটা মুন্ডু একদিকে পড়ে আছে, আর অন্যদিকে মুন্ডু থেকে আলাদা হওয়া শরীরটা এখনো ছটফট করছে। সেই ঘটনার আকস্মিকতায় সবাই এক মুহূর্ত বিহ্বল হয়ে থাকলো। তারপর সেই মুহূর্তেই ইকবাল সাহেব চেঁচিয়ে উঠল, ওরে বাবারে, ওরে বাবারে, পালা পালা! কিন্তু ইকবাল সাহেব বা নাজিম সাহেব কেউই পালাতে পারলেন না। আমাদের চোখের সামনে মুহূর্তের ক্ষিপ্রতায় আমরা দেখলাম দুজনের শরীর থেকে তাদের মুন্ডুটা আলাদা হয়ে গেল চোখের নিমেষে, আর ওয়াইজিনের ধারালো তলোয়ারে
থাকলো তাদের টাটকা রক্ত। এই ঘটনার পরে গুন্ডাগুলো দেখলাম যে যার মতো দৌড়তে শুরু করেছে। ওয়াইজিনের কালো ঘোড়াও দেখলাম দৌড়তে শুরু করলো ওদের পিছনে। শুধু ওদের পিছনে যাওয়ার আগে ওয়াইজিন একবার ফিরে তাকালো আমাদের দিকে। এই অন্ধকারেও আমি স্পষ্ট দেখলাম অনিন্দ সুন্দর এক নারী মূর্তি বসে আছে ঘোড়াটির উপর। এর পরের মুহূর্তে সেই নারী মূর্তির ঠোঁট নড়ে উঠল। আমি স্পষ্ট শুনলাম ওয়াইজিন আমাদের বলল, পালাও তোমরা, পালাও। তারপর ঘোড়া ছুটিয়ে চলল গুন্ডাদের পিছনে। আমার মন থেকে এতদিনের সমস্ত ভয়, সমস্ত প্রশ্ন, সমস্ত আতঙ্ক এক মুহূর্তে যেন কেটে গেল। আমি ওয়াসিমার হাত ধরে বললাম, অপদেবতা নয়, দেবতা, দেবতা। ওয়াইজিন আসলে দেবতা। এই এত বছর ধরে ওয়াইজিন আসলে সমস্ত প্রেমিক প্রেমিকাকে রক্ষা করে এসেছে এই পশুগুলোর থেকে, ঠিক যেমন আজকে আমাদের করলো। চলো ওয়াসিমা, চল ইরফান, আমাদের পালাতে হবে, পালাতেই হবে। এই বলে আমি ওয়াসিমার ওড়নাটা নিয়ে চটপট বেঁধে দিলাম ইরফানের মাথায়। ওর মাথা থেকে এখনো গলগল করে রক্ত বেরোচ্ছে। ওকে কোনো মতে কাঁধে ভর দিয়ে তুলে বললাম, চল ইরফান, আর একটু কষ্ট করে নে। তারপর ওয়াসিমার দিকে তাকিয়ে বললাম, চলো ওয়াসিমা, সামনে অনেকটা পথ বাকি, চলো। এরপর আমরা তিনজনেই পা বাড়ালাম নাসিবগঞ্জ স্টেশনের দিকে। সেই দিন সেই রাতে শেষ ট্রেনটা আমরা ধরতে পেরেছিলাম। ওই ট্রেনে করেই কলকাতায় যখন পৌঁছলাম তখন পরের দিন সকাল 10টা। কলকাতায় পৌঁছেই আমরা প্রথমে গেলাম হাসপাতালে। ইতিমধ্যে ততক্ষণে ইরফানের শরীর থেকে প্রচুর রক্ত বেরিয়ে গেছে। ডাক্তার ওকে দেখে বলল, 72 ঘন্টার আগে কিছু বলা যাবে না। আর কি, ওকে হাসপাতালে ভর্তি করে রেখেই দুপুর নাগাদ আমি আর ওয়াসিমা এসে উঠলাম আমার নিজের বাড়িতে। ওয়াসিমাকে দেখে প্রথমটা আমার মা বিস্মিত ও হতবাক হয়ে গেলেও শুরু থেকে পুরো গল্পটা শোনার পর কপালে হাত ঠেকিয়ে বললেন, ওরে বাবা, এ তো সাক্ষাৎ জমির দুয়ার থেকে ফিরে এসেছিস তোরা। এ যে সত্যনারায়ণ পুজো না দিলেই নয়। ওয়াসিমাকে তোমার পছন্দ হয়েছে মা? হো 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 মা, পছন্দ হবে না কেন? এমন সুন্দর চাঁদপানা মুখ, তা হিন্দু হলো আচ্ছাই মুসলমান, আমি কি জাত নিয়ে ধুয়ে জল খাবো? আমার তো একখানা মিষ্টি বৌমা হলেই হলো। ব্যাস, আর কি, সব মিটে গেল। এর ঠিক 2 দিন পরে ভগবানের দয়ায় ইরফানও সুস্থ হয়ে গেল। ইরফানকে হাসপাতাল থেকে ছাড়ার দিন ডাক্তার বলল, এটা সত্যিই মিরাকেল। এত রক্তপাতের পরেও যে কেউ বেঁচে যায় সেটাই প্রথম দেখলাম। এর উত্তরে ইরফান মৃদু হেসে বলল, আমি হলাম মিয়া ইরফান, ক্লাস 8 ফেল। মরণও আমারে হারে হারে ভয় পায়, বুঝলেন ডাক্তারবাবু? যাই হোক, ওই ঘটনার আবার সপ্তাহ 2 পর নাসিবগঞ্জ থেকে লতিফা ফোন করেছিল। গ্রাম ছাড়ার আগে ইরফানের মাধ্যমে লতিফাকে আমার ফোন নাম্বারটা দিয়েছিলাম। আমার ফোন নাম্বারেই ফোন করে ও জানালো, আমরা যে রাতে ওই গ্রাম ছেড়ে চলে আসি তার পরের দিন সকালবেলাতেই নাকি খাজাই পীরের পুকুরের জলে অনেকগুলি মৃতদেহের ছিন্ন ভিন্ন অংশ ভেসে থাকতে দেখা গেছে। তার মধ্যে সৈয়দ সাহেব, ইকবাল সাহেব এবং নাজিম সাহেবেরও মৃতদেহ ছিল। গ্রামের অনেকেই এখনো জানে না যে আমরা বেঁচে আছি। তারা এখনো বিশ্বাস করছে যে ওয়াইজিনের হাতেই আমাদের মৃত্যু ঘটেছে। আমি কথাগুলো শুনে খুব একটা অবাক হলাম না, বরং মনে মনে আমার ধারণাটা পরিষ্কার হওয়ার জন্য একটা পরম স্বস্তি বোধ করলাম। আসলে ওয়াইজিনের নামে ওই গায়ে শুধু কুৎসা আর অপবাদই হয়েছিল।
এই এত বছর ধরে কিছু স্বার্থলোভী মৌলবাদী মানুষ আসলে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য ওয়াইজিনের নামকে ব্যবহার করে গ্রামের মানুষদের ভয় পাইয়ে এসেছে। তাদের বুঝিয়ে এসেছে ওয়াইজিন আসলে এক ভয়ঙ্কর অপদেবতা। গ্রামে কেউ প্রেম করলেই যে ভয়ঙ্কর রুষ্ট হয় ও মৃত্যুদণ্ড দেয়। যে ওয়াইজিনের কালো ঘোড়া দেখে সে নাকি ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে চলেছে। এমনকি যে প্রেমিক প্রেমিকাদের ওয়াইজিন নৃশংসভাবে হত্যা করে তাদের মাংসই নাকি আবার তার কালো ঘোড়াকে খাওয়ায়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আসল কথা হলো অন্য। ওয়াইজিন এই এত বছর ধরে প্রেমিক প্রেমিকাদের হত্যা তো দূর, বরং বাঁচিয়ে এসেছে। প্রথমেই প্রেমিক প্রেমিকাদের নজর রেখে তাদের বাঁচিয়েছে মৌলবাদী ও ওই গ্রামের ভয়ঙ্কর লোকজনের হাত থেকে। তারপর এক রাতে যখন তাদের ওপর হামলা হয়েছে তখন নিজেই সকলের সামনে এসে নিজের হাতে শেষ করে দিয়েছে স্বার্থলোভী ধর্মের নামে মানুষের আবেগ নিয়ে খেলা নরপশুগুলোকে। আর প্রেমিক প্রেমিকা যুগলকে নিরাপদে বের করে দিয়েছে গ্রাম থেকে। এর জন্যই কোনো প্রেমিক প্রেমিকার শরীরের একটা অংশ আর খুঁজে পাওয়া যায়নি। আর নাসিবগঞ্জের মতো ভয়ঙ্কর কুসংস্কারাচ্ছন্ন গ্রাম থেকে পালিয়ে সেই প্রেমিক প্রেমিকারা ওদের কারোর সঙ্গে যোগাযোগ রাখেনি তা বলাই বাহুল্য। আমার নিজের ক্ষেত্রে ধরলেও এই গল্পটার অন্যথা হয় না। প্রথম থেকে ওয়াইজিনের কালো ঘোড়া আমায় পাহারা দিয়ে এসেছে সম্ভবত গ্রামে যেদিন ঢুকেছি সেদিন থেকেই। খুব সম্ভবত ওয়াইজিন বুঝতে পেরেছিল যে সেই গ্রামেই আমার মনের মানুষ আমি খুঁজে পাব। তাই প্রতিটা সময় তার কালো ঘোড়াকে দিয়ে নজরে নজরে রেখেছিল আমায়। শুধু যে সময়গুলো ইরফান আমার সাথে ছিল সেই সময়গুলো বাদ দিয়ে, কারণ সেই সময়গুলো ইরফান নিজেই আমার পাহারায় ছিল। তারপর এক সপ্তাহ ধরে শুধু সেই একই স্বপ্ন দেখা। সেই আমি আর ওয়াসিমা দৌড়াচ্ছি। ওয়াসিমা আমায় মনে করিয়ে দিচ্ছে একজন মির্জাফারের কথা, যে আসলে নাজিম সাহেব। তারপর প্রচণ্ড চিৎকার, মাঠের উপর রক্ত, যা আসলে ওই শেষ রাতের দুর্ঘটনারই পূর্বাভাস। হয়তো ওয়াইজিন আসলে স্বপ্নটা দেখিয়ে আমাকে ভয়ঙ্কর ইঙ্গিত দিতে চেয়েছিল, আগে থাকতেই সাবধান করতে চেয়েছিল। আর সেদিন সৈয়দ সাহেবের বাড়ি থেকে কালো ঘোড়াটা আমায় তাড়া করেছিল, সেটা হয়তো সৈয়দ সাহেবের মতো মানুষের হাত থেকে বাঁচানোর জন্যই। হয়তো আর কিছুক্ষণ ওখানে থাকলে সৈয়দ সাহেবের হাতেই খুন হতে হতো আমায়। আর শেষ রাতের ঘটনা তো সকলের জানাই, কিভাবে সেই ভয়ঙ্কর পশুগুলোর হাত থেকে ওয়াইজিন আমাদের বাঁচিয়েছিল। নিজের তলোয়ারের কোপে শেষ করে দিয়েছিল সব পশুগুলোকে। শুধু একটাই আক্ষেপ থেকে গেল, ওয়াইজিনকে ওই গ্রামের লোক আজীবন ভুলই বুঝে এলো। এবার লতিফাকে আমাদের বলা সচক্ষে দেখা সব ঘটনা যদি লতিফা গ্রামবাসীদের বলতে পারে, তবেই একমাত্র গ্রামবাসীরা বুঝবে ওয়াইজিন আসলে কোনো অপদেবতা নয়, বরং এক চির শাশ্বত প্রেমের প্রতীক, যে প্রেমকে মৃত্যুও পর্যন্ত হারাতে পারেনি। যাই হোক, কলকাতায় ফেরার মাস 5 পরে আমার আর ওয়াসিমার শুভ বিবাহ সম্পন্ন হয়েছে এবং তারপর চোখের নিমেষে দেখতে দেখতে 3 বছর কেটেও গিয়েছে। এরই মধ্যে ওয়াসিমা সাইকোলজিতে গ্র্যাজুয়েশন সমাপ্ত করেছে। ইরফান হয়ে উঠেছে আমাদের বাড়িরই ছেলে। আমার মা তো এখন এক মুহূর্ত ইরফানকে ছাড়া থাকতে পারে না। ইরফানও তেমনি সব সময় মায়ের সঙ্গে সঙ্গেই থাকে, মায়ের সব কাজ করে দেয়। তবে সব থেকে ভালো খবরটা হলো এই যে আজ থেকে ঠিক 6 মাস আগে আমার ঘর আলো করে এসেছে ফুটফুটে মিষ্টি কন্যা সন্তান। আমার মেয়ের নাম কি রাখবো এই নিয়ে প্রথমে আমি আর ওয়াসিমা যথেষ্ট দ্বন্দ্বে ছিলাম। শেষমেশ ইরফানই একটা নাম ঠিক করে দিল। বাবু, তোমাদের মেয়ের নাম ওয়াইজিন রাখলে কেমন হয়? ওয়াইজিনের জন্যই তো আজকেও পৃথিবীর আলো দেখতে পেল। ওয়াইজিন নামটা শুনে আমি আর ওয়াসিমা ভীষণ খুশি হলাম। আমার মাও দেখলাম আপত্তি করল না। শুধু কয়েকজন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন মেয়ের নাম শুনে ভ্রু কুঁচকেছিল। ওয়াইজিন, এ কেমনতর নাম বাবু? বাঙালি মেয়ের নাম আবার এমনতর হয় নাকি? আমি তাদের কথা শুনে মনে মনে একচোট খুব হাসলাম। তারপর তাদের সামনে বললাম, হয় হয়, নিশ্চয়ই হয়। যে কোনো বাঙালি মেয়ের নামই ওয়াইজিন হতে পারে, বুঝলেন? আর তারপর মনে মনে নিজেই ভগবানের কাছে প্রার্থনা করলাম, হে ঈশ্বর,
বাংলার প্রতিটা ঘরে ঘরে যেন একটা করে ওয়াইজিন জন্ম নেয়, যাদের মেধা, ব্যক্তিত্ব, ভালোবাসার কাছে ম্লান হয়ে যাবে ধর্মীয় মৌলবাদীদের ষড়যন্ত্র, হিংসা আর রক্তের পিপাসা। হে ঈশ্বর, বাঙালির ঘরে ঘরে ওয়াইজিন বেঁচে থাকুক, বেঁচে থাকুক ওয়াইজিনের এই অবিশ্বাস্য লোককথা।